নমস্কার সকলকে। আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে আমার চ্যানেলে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে একজন নেতার আদর্শ পাঠ। একটা নেতা হতে গেলে তার কি কি আদর্শ থাকা দরকার, বা একজন নেতার মধ্যে কি কি আদর্শ তার বিরাজ করেছিল, তারই কিছু জিনিস আমি আমার এই চ্যানেলে আজকে তুলে ধরব। তো আসা যাক, যার এক কথাতে সারা ভারতবর্ষের মানুষ এক বেলা খাবার ছেড়ে দিয়েছিল। আমি আজ সেই মহান মানুষের কথা বলবো। সেই মানুষটা আর কেউ নাই, আমাদের দেশেরই প্রধানমন্ত্রী লাল বাহাদুর শিবাসব শাস্ত্রী। আমরা 2রা অক্টোবর বললে আমরা বুঝি গান্ধী জয়ন্তী বা মহাত্মা গান্ধীর জন্মদিন, কিন্তু এই দিনে আমাদের ভারতবর্ষের আর একজন মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। তিনি কেউ না, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়, যার আদর্শ বা গুণাবলীর জন্য তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন। তার মধ্যে যে আদর্শ বা একজন সিম্পল যেভাবে প্রধানমন্ত্রী হয়েও জীবন যাপন করতো, আজকে পঞ্চায়েতে যে ঝাড়ু দেয় তার থেকে অনেক বেটার জীবন যাপন করে। কারণ তিনি প্রধানমন্ত্রী হলো, তার ভিতরে যে মনুষ্যত্ব ছিল, যা বিবেক ছিল, যা আদর্শবান ছিল, যা ভারতবর্ষের মানুষকে আজও অবাক করে। এরূপ নেতা পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে বলে আপনি মনে করতে পারবেন না। তার যে গুণাবলী বা তার আদর্শবানগুলো ছিল, এর সংক্রান্ত সম্পূর্ণ জানতে গেলে আপনাকে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো আসা যাক, লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়ের কিছু আদর্শবানের কথা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। নিতান্ত এক গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। মহাত্মা গান্ধীকে আদর্শ মেনে তিনি চিরজীবন তার জীবন চালিয়েছে, বা তাকে আদর্শ মেনে তিনি চলেছেন। তিনি বাল্যকালে যখন ছোট ছিলেন তখন তার গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে তাকে স্কুলে যেতে হতো, যার প্রতি একটা নদী পেরাতে হতো। তো এই নদী পেরাতে নৌকোর একটা ভাড়া দিতে হতো, কিন্তু শাস্ত্রীর কাছে তার পয়সা না থাকার জন্য তিনি ছোটবেলায় কি করতেন না, নদীকে সাঁতার কেটে পার হয়ে তিনি স্কুলে যেতেন। তো এইটা দেখে তখনকার দিনে নৌকোওয়ালা বলেছিল, তুমি আমার নৌকাতে বসো, তার বিনিময়ে তোমাকে কোনো পয়সা দিতে হবে না। কিন্তু শাস্ত্রী তাকে না বলেছিল, কারণ সে বলেছিল, আমি যেহেতু অর্থ দিতে পারিনি, আমি চেয়ারটা দখল করবো না। তো ছোটবেলা থেকে তার এতটা আদর্শ ছিল। তার প্রকৃত নাম হচ্ছে লাল বাহাদুর শ্রীবাস্তব। তিনি এই শ্রীবাস্তব জাতিভেদ প্রথার বিরুদ্ধে ছিল বলে 12 বছর বয়সে তিনি তার পদবীকে ত্যাগ করেছিল। গ্রাজুয়েশন করার পর গ্রাজুয়েশনে তার পদবী মিলেছিল শাস্ত্রী। তখন থেকে তিনি লাল বাহাদুর শাস্ত্রী নামে পরিচিত। লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়ের আদর্শ যা ইংরেজরাও ধন্য হয়েছিল, বা ইংরেজরা তার আদর্শের কাছে মাথা নত হয়েছিল। তার কাছে শিখেছিল আদর্শ কাকে বলে। তার লাইফে স্বাধীনতার সংগ্রামে দীর্ঘ 9 বছর তার জেলে কেটেছিল। 7 বার তিনি জেলে গেছিল। তো জেলের মধ্যে এমন এক কাহিনী হয়েছিল যে তিনি জেলে বন্দী, তার পরিবারে তার মেয়ে অসুস্থ, সে মৃত্যুর সাথে লড়াই করছে। আর এটা জেনে আমাদের শাস্ত্রী কি করেছিল, ইংরেজ সরকারকে ছুটির জন্য আবেদন করেছিল, 15 দিনের ছুটি। তো তখনকার দিনে ইংরেজ সরকারের যে জেলা ছিলেন, সে নিজের রিক্সে ওনাকে 21 দিন ছুটি মঞ্জুর করেছিলেন। শাস্ত্রী মহাশয় বাড়ি গেলেন, মেয়ের সাথে দেখা করলেন, কিন্তু তিনি যখন বাড়ি যায় সেদিনে তার মেয়ে মারা যায়। অর্থাৎ সেদিনে তার মেয়ে মারা যায়। শাস্ত্রী কি দেখেছিল, তার মেয়ে মারা গেছে। সে কি করেছিল, সমস্ত সংস্কারের কাজ করার পর তিনি তার ওয়াইফ ললিতা দেবীকে বলেছিল যে আমি ছেড়ে যাচ্ছি। আর এই কথা শুনে ললিতা দেবী এবং তার পাড়ার যে প্রতিবেশী মানুষ আছে, যে তুমি তো একটা ছুটি নিয়ে আইছো, দীর্ঘ 21 দিনের ছুটি, তুমি 15 দিন চেয়েছিলে, ইংরেজরা তোমাকে 21 দিন দিয়েছে, তুমি 21 দিন থাকো, তারপরে যাবে। কিন্তু সে বলছিল আমি কিসের জন্য আছি, আমার মেয়ের সাথে দেখা করতে, কিন্তু সেই নেই। অর্থাৎ এখানে থেকে আমার কোনো লাভ নেই। তিনি পুনরায় 2 দিনের মাথায় জেলে চলে আসছিল। সেইটা দেখে জেলা তাকে বলেছিল, তুমি তো বাড়িতে থাকতে পারতে। সেই কথা তিনি জেলার খুব বলেছিল। তো এই জেলার ছিলেন ইংরেজ। সে দেখেছিল একজন ভারতবাসীর মধ্যে কতটা সত্য এবং কতটা আদর্শ তা এই মহাশয়ের মধ্যে রয়েছে। লালা লাজপত রায়
যে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেছিল। এর মূল কাজ ছিল যে সকল মানুষ দেশের হয়ে কাজ করে এবং তারা কোনো কারণে জেলে বন্দী, তো তাদের পরিবারকে সংসার খরচের জন্য আর্থিক সাহায্য করত এই সোসাইটি। তো এই সোসাইটি ঠিক আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর ফ্যামিলিকেও তার জেলে থাকা অবস্থাতে আর্থিক সাহায্য দিত। তো এই প্রধানমন্ত্রী একটা চিঠিতে ললিতা দেবী অর্থাৎ তার ওয়াইফকে জিজ্ঞেস করেছিল যে আমার যে 50 টাকা মাসে মাসে মিলে এই টাকায় কি তোমার সংসার চলে যায়? তার ওয়াইফ উত্তর দিয়েছিল, হ্যাঁ আমি সময় মতো টাকা পাই এবং মাসে মাসে যে 50 টাকা দেয় তার মধ্যে 40 টাকাতে আমার সংসার চলে যায় এবং 10 টাকা আমার সঞ্চয় হয়। এই কথাটা কানে আসার পর আমাদের এই প্রধানমন্ত্রী তখনকার দিনে লালা লাজপত রায়কে একটা চিঠি লিখেছিল যে আমার সংসার 40 টাকাতে সঞ্চ চলে যাচ্ছে, আপনি এই মাস থেকে আমাকে 40 টাকা দিবেন, 10 টাকা কম দিবেন, এই 10 টাকা আপনি দেশের অন্য খাতে ব্যয় করুন। তো একটা দেখুন এই মানুষটার মধ্যে কতটা আদর্শ ছিল যে সে ওই টাকা থেকে কোনো সঞ্চয় না করে দেশের অন্য কাজে লাগাতে বলেছিলেন। 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা লাভ করলে ভারতের প্রথম প্রধানমন্ত্রিত্ব লাভ করেন জওহরলাল নেহরু মহাশয় এবং রেল মন্ত্রিত্ব বা রেল মন্ত্রী তখনকার দিনে ছিলেন এই আমাদের আদর্শমান বা সিম্পল ম্যান। তো তার যে আদর্শ বা তার পরিবারের আদর্শ আপনি দেখতে পাবেন, যেমন কেমন মাতার গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার মা কতটা সাদা সিধু ছিল। তো তার মা কোনো কারণে দিল্লিতে যাবে, কার কাছে? তার ছেলে লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়ের সাথে দেখা করতে। তো তার মা কোনো কারণে যে সময় ট্রেন ছিল ট্রেনটা মিস করে। তাহলে কি তখনকার দিনে সাধারণত গ্রামীণে যে ট্রেন ছিল খুবই কম ছিল এবং তার মা এই ট্রেনটা মিস করে। তো মিস করার জন্য কি তার মা পরবর্তী ট্রেনের অপেক্ষা করছিল। তো পরবর্তী ট্রেনটা অনেক লেটে ছিল। তো তার মা একাই যখন স্টেশনে বসে থাকে, সেখানে যে টিকিট কালেক্টর বা টিকিট মাস্টার ছিল সে তার মাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা আপনি কোথায় যাবেন? তার মা উত্তর দিয়েছিল, আমি দিল্লি যাব। কি কারণে যাবেন? না সেখানে আমার ছেলের সাথে দেখা করব। তো সে দেখেছিল যে টিকিট কাউন্টার আমার এখানে তার পাশাপাশি বাড়ি, অর্থাৎ এখানে মহিলাদের যে টিকিট কাটছে বা সে ট্রেনে চাপবে তারও পাশাপাশি কোথাও বাড়ি হবে। তার বাড়ি জিজ্ঞেস করে, তার ছেলের নাম জিজ্ঞেস করে, তার ছেলের নাম সে শুধু লাল বলেছিল। তো টিকিট এই লাল শব্দটা শুনে সে বলেছিল, আচ্ছা আপনার ছেলে কি লাল বাহাদুর শাস্ত্রী? বলেছে হ্যাঁ। তার মা বলেছিল, হ্যাঁ আমার ছেলে লাল বাহাদুর শাস্ত্রী। তারপর তার মাকে যথেষ্ট সম্মান করে দিল্লি পাঠানো হয়েছিল। তার মা যখন দিল্লিতে গিয়ে আমাদের এই রেলমন্ত্রীকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা বেটা তুমি কি কাজ করো? তখন লাল বাহাদুর শাস্ত্রী বলেছিল, মা আমি রেলে ছোট মোটা কাজ করি। লাল বাহাদুর শাস্ত্রী দিল্লিতে থাকা অবস্থাতে তিনি তখন প্রধানমন্ত্রী, জওহরলাল নেহরুর পর তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হন। তো এই দিল্লিতে থাকা অবস্থাতে একদিন এক সাংবাদিক তাকে দেখেছিল যে রবিবার দিন সে সরকারি বাসে আসা যাওয়া করছে তার ফ্যামিলিকে নিয়ে, অর্থাৎ ফ্যামিলির সাথে সে ভ্রমণ করতে বলেছে। এই দেখে সাংবাদিক অবাক হয়েছিল এবং কিছুদিন পরে যখন লাল বাহাদুর শাস্ত্রীকে জিজ্ঞেস করেছিল যে আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার যেমন বাংলো আছে তেমন আপনাকে প্রধানমন্ত্রীর জন্য একটা পার্সোনাল গাড়ি দিচ্ছে, আপনি সেটা ইউজ না করে কেন বাসে আসা যাওয়া করেন? তো সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, আচ্ছা বারটা কি ছিল? রবিবার। আচ্ছা রবিবারে আমার কিন্তু ডিউটি নেই, আমার ছুটি, অর্থাৎ সেই দিনটা আমি সরকারি জিনিস ব্যবহার করতে পারি না। গাড়িটা দিয়েছে প্রধানমন্ত্রী দিয়েছে, ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী তাকে দিয়েছে, লাল বাহাদুর শাস্ত্রীকে না। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে ওই গাড়ি পার্সোনাল ইউজ করতে পারি না। তো তার মধ্যে এতটাই আদর্শবান ছিল। লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়ের ছেলে এক স্কুলে ভর্তি হবে,
জুন মাসের দিন প্রচন্ড গরম, সেই গরমে সাধারণ মানুষের সাথে সে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রীর ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কোনো কারণে। এত গরমে তার ছেলে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে জ্ঞান হারানো অবস্থায় তাকে স্কুল থেকে একটা হসপিটালে ছেলেকে ভর্তি করে। সেই ছেলেকে যখন ওইখানে চিকিৎসা করে, তার ছেলে তার নাম জিজ্ঞেস করে, সে তার নাম বলে। তার বাবার নাম জিজ্ঞেস করে, ছেলে কিন্তু তার বাবার নাম বলে, মায়ের নাম বলে। তার বাবার নাম বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও সে কি করে, তার দাদার নাম বলে, তার দিদির নাম বলে, কিন্তু বাবার নাম বলছিল না। কিন্তু এক প্রকার জোরপূর্বক জিজ্ঞেস করায় সে তার বাবার নাম বলে, লাল বাহাদুর শাস্ত্রী। তার এই নামটা শুনে ডাক্তার অবাক হয়েছিল এবং বুঝেছিল তার ফ্যামিলির মধ্যে কত আদর্শবান বা কত আদর্শ নিয়ে সে ফ্যামিলিতে চালায়। তো এই প্রশ্নটা তার ছেলে যখন অসুস্থ হয়েছে, এটা লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়ের কাছে যখন যায়, তিনি হসপিটালে যায়। হসপিটালে যখন তার ছেলেকে সে অসুস্থ অবস্থায় দেখতে যায়, তখন ডাক্তার তাকে জিজ্ঞেস করলে সে একটাই কথা বলেছিল যে আমার ফ্যামিলি কখনোই আমার নাম নিয়ে ভারতবর্ষের কোনো কাজ কোনোদিন করবে না। তো এখনো পর্যন্ত সেই আদর্শ তার ফ্যামিলির মধ্যে বিরাজমান আছে। জওহরলাল নেহরুর মৃত্যুর পর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ লাভ করেন লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়। সে এত অল্প সময়ে খুব জনপ্রিয়তা লাভ করেছিল, যা অন্যান্য দেশকে বা অন্যান্য প্রতিবেশী দেশ সমস্ত নেতা নেত্রীদের তখনকার দিনে কাঁপিয়ে দিয়েছিল, যে একজন নেতা হিসাবে কতটা আদর্শবান হয়ে যায় এবং কতটা জনপ্রিয়তা লাভ করে যায়। তা অল্প সময়ে এই লাল বাহাদুর শাস্ত্রী মহাশয় দেখেছিলেন যে একজন প্রধানমন্ত্রী হয়ে কিভাবে জনসেবা করা দরকার, কিভাবে আদর্শ দিয়ে সারা ভারতবর্ষের মনকে জয় করা দরকার। আমরা সকলে জানি তার আমলে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। তো লাল বাহাদুর শাস্ত্রীর কাছে যখন প্রথম খবর আসে যে পাকিস্তানিরা আমাদের দেশের কাশ্মীর দখল নিচ্ছে, তো তিনি একটা কথা বলেছিল, ওরা যদি কাশ্মীর দখল নেয় আমরা সারা পাকিস্তানকে দখল করে নেব। এবং তিনি সেটাও করে রেখেছিল। তিনি আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন যারা তার আদর্শের কাছে নত হয়েছিল এবং এর বিরোধিতা করতে আরম্ভ করেছিল, সেই সময় ভারতবর্ষকে বলা হয়েছিল বা আমাদের লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়কে বলা হয়েছিল পাকিস্তানকে কাশ্মীর দিয়ে দাও, যদি আপনি না দিবেন তো আমি ভারতবর্ষকে না খাইয়ে মেরে ফেলবো। কারণ আমাদের ভারতবর্ষ তখনকার দিনে নিজের খাদ্য এতটা উৎপাদন করতে পারত না এবং খাবারের জন্য আমেরিকার উপর অনেকটা নির্ভরশীল ছিল। তো এই আমেরিকা থেকে তখন ভারতবর্ষে সাপ্লাই হতো কি, লাল গম। তো এখানেও এই ব্যক্তিকে নত করা যায়নি। তিনি সর্বপ্রথম তাই করেছিল তার পরিবারের উপর। তার পরিবারের তার ওয়াইফকে ফোন করে বলেছিল যে ললিতা দেবী, আজ থেকে আমার পরিবারে এক বেলা করে আমরা খাবার খাবো না। তিনি এটা 7 দিন করার পর দেখেছিল যে আমরা এক বেলা যদি খাবার না খাই অল্প কিছু দিনের জন্য, তাহলে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো এইটা দেখে তিনি সর্বপ্রথম একটা ডাক দিয়েছিল সারা ভারতবর্ষের বুকে, যে ডাক আজও বিখ্যাত, জয় জওয়ান জয় কিষান। মানুষকে একটা জিনিসে বলেছিল, আমরা ভারতবাসী এখন কিছুদিনের জন্য এক বেলা করে খাবার খাবো না। তাদের এটাকে সারা ভারতবর্ষের মানুষ তাই করেছিল, সারা দিয়েছিল। কোটি কোটি এত মানুষ এক বেলা না খেয়ে তার আদর্শকে মেনে নিয়েছিল। কারণ তার একটাই ডাক, যে ডাক মানুষ আজ ভগবানের ডাক বলে মনে করেছিল। তো তখনকার দিনে এইভাবে আমেরিকা সে শিক্ষা দিয়েছিল যে একবেলা ভারতবর্ষ না খেয়ে থাকতে পারবে, কিন্তু কারোর কাছে নত হবে না। এবং এর পরিবর্তে সে আমেরিকার কাছে খাবার না নিয়ে অন্যান্য দেশের থেকে খাবারের বন্দোবস্ত করেছিল। এইটাই ছিল তার আদর্শ, এইটাই ছিল তার নীতি, এইটাই ছিল কোন চোখ রাঙানির কাছে নত না হওয়া মতো তার আদর্শ। যে আদর্শ এর মধ্যে বিরাজমান ছিল, একজন নেতার মধ্যে যে গুণাবলী থাকা দরকার, আমাদের শাস্ত্রী মহাশয়ের মধ্যে সেই গুণাবলীটা ছিল। এই অল্প ভিডিওর মাধ্যমে এই মহান ব্যক্তির কৃতিত্ব বা আদর্শ বলা আমার পক্ষে সম্ভব না, বা কারোর পক্ষে বলা সম্ভব না। তার আদর্শ মানে হাজার হাজার ভিডিও আমরা দেখতে পাবেন,
হাজার হাজার আপনারা গল্প পাবেন। তো একটা জিনিসই বলি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।